বন্ধুর সাথে দেখা করার জন্য তার বাসায় এসেছিলাম। এক পর্যায়ে তার ক্লাস 8-এ পড়া ছোট বোন বলল, স্নিগ্ধ ভাই, আমি আপনাকে ভালোবাসি। ক্লাস 8-এ পড়া নিজের বন্ধুর ছোট বোনের মুখ থেকে এমন কথা শুনে অবাক হয়ে গেলাম। এই তো সামনের সপ্তাহে বন্ধুর ফ্লাইট, সেজন্যই দেখা করতে এসেছিলাম। সুদূর কানাডায় গিয়ে নিজের বাকি পড়াশোনা শেষ করে সেখানেই সেটেল হওয়ার ইচ্ছে আছে তার, কিন্তু এসেই জানতে পারলাম বন্ধুর পিচ্চি বোন নাকি আমাকে ভালোবাসে। সে বলল, কি হলো স্নিগ্ধ ভাই, কিছু বলুন, আমি সত্যি আপনাকে অনেক পছন্দ করি, আমাকে ছেড়ে যাবেন না প্লিজ। আমি বিস্ময় কাটিয়ে জোনাকির কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে বললাম, জোনাকি তুমি এখনো অনেক ছোট, এসবের কি বুঝো বলো। জোনাকি বলল, না স্নিগ্ধ ভাই, আমি ছোট হলেও আমার ভালোবাসা বড়, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না, আমি তোমাকে ভালোবাসি। আমি বললাম, জোনাকি এটা ঠিক না, তুমি অনেক ছোট আর আমি তোমার থেকে অনেক বড়, বড় ভাইয়ের মতো, এখন চুপচাপ নিজের ঘরে যাও। কথাটা শেষ করে আমি দাঁড়ালাম, কিন্তু জোনাকিকে নিজের জায়গা থেকে বিন্দুমাত্র নড়তে দেখলাম না, সে নিজের জায়গায় অটল। তারপর আমি আবারও বললাম, জোনাকি পাগল হয়েছে তুমি, যাও এখান থেকে। জোনাকি বলল, না না আমি যাব না, আগে বলো তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, প্লিজ স্নিগ্ধ ভাই যেও না, আমার কষ্ট হবে। বলতে বলতে জোনাকির চোখ ঝাপসা হয়ে উঠলো। স্নিগ্ধ বুঝলো না এই মেয়ে কান্না করছে কেন। আর যাই হোক, এটা ছোট মেয়েটার আবেগ আর পাগলামি। আমি বললাম, ঠিক আছে যাব না, এখন যাও। জোনাকি বলল, সত্যি বলছো যাবে না তো? আমি বললাম, না যাব না, তবে তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে বুঝলে। জোনাকি বলল, ঠিক আছে ঠিক আছে। খুশিতে গদগদ করতে করতে জোনাকি হেলতে দুলতে সেই ঘর থেকে বেরিয়ে গেল। স্নিগ্ধ সেদিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। জোনাকির 2 বছরের ছোট বোন তিতলি দৌড়ে 2 তলায় জোনাকির ঘরে আসলো আর হাঁপাতে হাঁপাতে বলল, এই জোনাকি তোকে ডাকছে শুনছিস না নাকি বইরা একটা? দেখছে বাড়িতে বিয়ে, তারপরও রাজকন্যা ঘরে আসা মেরে বসে আছে। জোনাকি দ্রুত উঠে দাঁড়ালো বিছানা থেকে, ফোনটা ডয়ারে রেখে এক দূরে নিচতলায় চলে গেল। ডেকোরেটররা সবকিছু ফুল দিয়ে সাজাচ্ছে, সেদিকে একবার তাকিয়ে পাকের ঘরের দিকে চলে গেল। তারপর বলল, মা ডেকেছো? জোনাকির মা নাসরিন পাকের ঘরে বসে মশলা বাটছিলেন। মেয়েকে দেখে সিং থেকে হাত ধুয়ে এগিয়ে আসলেন, তারপর বললেন, ডেকেছিলাম, যা ওই মশলাগুলো ভালোভাবে বেটে নে, জানিস হয়তো আজ রাতে বিরিয়ানি করা হবে, তার জন্য অনেক মশলাও লাগবে। তোর বাবাকে বলেছিলাম একটা বুয়া রাখতে, কিন্তু এই এলাকায় বুয়ার খুব অভাব বুঝেছিস। জোনাকি সবটা শুনলো, তবে কোনো প্রত্যুত্তর করলো না। চুপচাপ মাকে পাশ কাটিয়ে এসে ওনাটা পেঁচিয়ে বসে পড়লো মশলা বাটতে। আজ তার বড় ভাই নীরবের গায়ে হলুদের অনুষ্ঠান আর কাল বিয়ে। তারা সবাই কয়েকদিন আগে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া তাদের গ্রামের বাড়ি এসেছে। নীরবের হবু বউ মূলত এই গ্রামেরই মেয়ে, তাই তাদের সুবিধার্থে বিয়ের অনুষ্ঠান গ্রামের বাড়িতেই করছে। জোনাকির মশলা বাটতে বাটতে প্রায় অনেক সময় লেগে গেল। হাতটা পুরো ছিলে লাল হয়ে গিয়েছে, কিন্তু তাও মশলা বাটা শেষ হচ্ছিল না। মশলা বাটা শেষ হতে হাত আলতোভাবে ধুয়ে পাকের ঘর থেকে বেরিয়ে আসলো। হাতটা প্রচন্ড জ্বালা করছে। তাদের এই বাড়িতে কোনো ফ্রিজ নেই, না হলে ফ্রিজের পানি ঢাললে হয়তো একটু কমতো জ্বালাটা। নীরব বলল, কিরে জোনাকি কি হয়েছে, মুখটা এমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন? নীরব ভ্রু কুটিয়ে কথাগুলো বলতে বলতে জোনাকির দিকে এগিয়ে আসে। জোনাকির ভাইকে দেখে হাতটা কোনোভাবে ওড়নার নিচে রেখে ঢাকা দিয়ে বলে, না ভাইয়া কিছু হয়নি তো। নীরব বলল, তাহলে এমন দেখাচ্ছে কেন তোকে? জোনাকি বলল, কই ভাইয়া, তুমিও না শুধু শুধু এমন বলছো, জানোই তোমার বেশি মানুষের মাঝে থাকতে ভালো লাগে না, তার জন্যই এমন লাগছে বুঝলে। নীরব বলল, ও তাহলে যা ঘরে চলে যা, আর নে এটাতে একটা শাড়ি আছে, মাত্র বাজারে গিয়েছিলাম আসার সময় নিয়ে এলাম, এটা পরিস আজকে। নীরব জোনাকির দিকে একটা শপিং ব্যাগ এগিয়ে দিল। জোনাকিও সেই ব্যাগটা নিল। তার বাবা সবার জন্য ম্যাচিং করে শাড়ি আর গলা কানের ফুল বানিয়েছে, সেই লিস্টে একমাত্র সেই ছিল না, তার ভাই হয়তো তা বুঝে গিয়েছিল। জোনাকি বলল, ধন্যবাদ ভাইয়া। নীরব জোনাকির মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেল। জোনাকিও চুপচাপ নিজের ঘরে চলে এলো। শপিং ব্যাগটা আলমারিতে রেখে গোসল করতে চলে গেল। সন্ধ্যার দিকে জোনাকিদের বাড়িতে মেহমান আসতে শুরু করে। গ্রামের সকল আত্মীয়দের দাওয়াত দেওয়া হয়েছে, পাশাপাশি শহরের আত্মীয়দেরও। বাড়ির উঠানে বড় করে প্যান্ডেল করা হয়েছে, আবার বাড়ির ছাদেও করা হয়েছে। উঠানে খাওয়া দাওয়া হবে আর ছাদে অনুষ্ঠান। সন্ধ্যা থেকে সব মেয়েরা মিলে সাজগোজ শুরু করে দিয়েছে, যেন আজ কোনো কম্পিটিশন হবে, কাকে কার থেকে বেশি সুন্দর লাগবে সেটা নিয়ে এখন তাদের মাথা ঘামানো। জোনাকি পাকের ঘরে শরবত বানাতে ব্যস্ত, যেহেতু কোনো কাজের বোয়া নেই সেহেতু এই কাজ তাকেই করতে হচ্ছে। মেহমানদের চা নাস্তা দেওয়া থেকে শুরু করে সবটাই সে সব কাজ শেষ করে ঘরে চলে গেল। আর নীরবের দেওয়া সুন্দর লাল পাড়ের হলুদ শাড়িটা পরে নিল। শাড়ির সাথে তার ভীষণ ঝোঁক, ভালোই লাগে পরতে। মা তাকে আগে সবসময় নিজের শাড়ি পরিয়ে দিত আর বলতো, একদিন লাল টুকটুকে শাড়ি পরে তোর বিয়ে হবে। তখন জোনাকি শুধু খিলখিল করে হাসতো। শাড়িটা পরে মুখে হালকা পাউডার ক্রিম লাগিয়ে নিল আর একটু কাজল, এর চেয়ে বেশি তার কাছে কিছুই নেই। সব রেডি হয়ে সে নিচে নামলো। তখন হালিমা চাচি এসে বলল, কারা যেন এসেছে, শরবত দিতে হবে। তাই জোনাকিকে আবার পাকের ঘরে যেতে হলো। শরবত বানিয়ে নিয়ে কিছু নাস্তা সহ ট্রে সাজালো। তারপর পাকের ঘরে বাইরে গিয়ে চাচিকে খুঁজতে লাগলো নাস্তাগুলো দিয়ে আসার জন্য, কিন্তু তাকে তো পেলই না। আবার এমন কাউকেও দেখলো না যে নাস্তাটা দিয়ে আসবে বসার ঘরে, তাই তাকেই যেতে হলো। ভালোভাবে শাড়ির আঁচলটা দিয়ে ঘুমটা দিয়ে দিল। তারপর ট্রেটা হাতে নিয়ে বসার ঘরের দিকে গেল। এখানে পৌঁছে মাথা নিচু করে ট্রেটা টেবিলের উপর রেখে আস্তে করে সালাম জানালো। কারো কোনো সারা শব্দ না পেয়ে মাথা একটু উঁচু করে দেখলো এক অতি পরিচিত চেহারা। এই চেহারাটা দেখার জন্যই তো প্রতিনিয়ত সে জ্বলছে। জোনাকি অস্পষ্ট স্বরে বলল, স্নিগ্ধ ভাই। হঠাৎ মাথা উঁচু করার ফলে তার মাথায় থাকা ঘুমটাটা পড়ে গেল। ফ্যানের বাতাসের কারণে খোলা চুলগুলো উঠতে লাগলো, কিন্তু সেদিকে তার যেন কোনো ধ্যান নেই। সে যে ব্যস্ত তার অতীত নিয়ে।
সে যে ব্যস্ত তার প্রণয়ের শুরুটা আবার নিজের সামনে দেখতে। তখন নীরব সোফা থেকে উঠে জোনাকির দিকে এগিয়ে আসলো, হাসি মুখে জোনাকির হাতটা ধরলো। তখন জোনাকির হুঁশ ফিরে আসলো, সে নীরবের দিকে তাকালো, তারপর আশপাশটা দেখে বুঝলো এখানে শুধু স্নিগ্ধই নয়, তার পরিবারের সকলেই আছে। জোনাকি আর মাথা উঁচু করলো না, সে চায় না শেষটার শুরু হোক। হঠাৎ এক মহিলা বলল, জোনাকি চিনলি না বুঝি? জোনাকি তাকালো শব্দের উৎসের দিকে, একটা নীল রঙের জামদানি শাড়ি পরা ফর্সা মহিলাকে। সে চেনে, সে জানে সবটা, কিন্তু সব যে প্রকাশ করতে নেই, তাই এমন ভান ধরলো যে সে তাদের আগে কখনো দেখেইনি। জোনাকি বলল, না আন্টি, আসলে ঠিক মনে করতে পারছি না। লিপি রহমান সোফা থেকে উঠে দাঁড়ালো, জোনাকির সামনে এসে দাঁড়ালো, তার হাত দুটো ধরে বলল, আমি তো লিপি আন্টি, মনে নেই আমার বাসায় কত যেতি তুই, রিয়ার সাথে কত খেলতি, সব ভুলে গেলি? জোনাকি বলল, না মানে আসলে আমি। তখন জোনাকিকে থামিয়ে দিয়ে নীরব একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আন্টি আসলে বুঝতেই তো পারছেন, ওর উপর দিয়ে অনেক মানসিক চাপ গেছে। আপনাকে তো সবটাই জানালাম, তাই হয়তো ঠিক মনে করতে পারছে না। আপনি বসুন, নাস্তাটা খেয়ে নিন। লিপি রহমান জোনাকিকে নিয়ে বসলেন সোফায়। জামান রহমান ও জোনাকির সাথে কথাবার্তা বললেন। এদিকে এতক্ষণ নিশ্চুপ ভঙ্গিমায় বসে এসব দেখছিল স্নিগ্ধ। নীরব স্নিগ্ধকে অন্যমনস্ক হতে দেখে তার কাঁধে হাত রেখে বলল, কি হলো রে, শরবতটা নে। স্নিগ্ধ বলল, হুঁ। জোনাকি বেশিক্ষণ থাকলো না সেখানে, ব্যস্ততা দেখিয়ে সেখান থেকে চলে আসলো। সোজা নিজের ঘরে চলে এসেছে সে, তার দম আটকে আসছিল। এতক্ষণ ওই মানুষটাকে কেন আবারও তার জীবনে আসতে হলো, কেন তার সাথে দেখা পেতে হলো আবার? সে তো সবটা মেনে নিয়েছে, তবে কেন? জোনাকি বিছানায় বসে বসে এসব ভাবছে, তার চোখ দিয়ে টুপটুপ করে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো। ঠিক তখন ঘরে কারো আসার আওয়াজ শুনে চোখের পানি মুছে ঠিক হয়ে দাঁড়ালো। তিতলি আর তার খালাতো বোন জেনিকে আসতে দেখে আবারও বসে পড়লো। তারা দুজনে জোনাকির পাশে এসে বসলো। জোনাকি ভ্রু গুটিয়ে তাদের দিকে তাকিয়ে তাদের মতলব বোঝার চেষ্টা করলো। তখন জেনি বলল, কিরে আপু, তুই সাজিস নাই কেন? কিছুই তো লাগাসনি, আমার মেকআপ গুলো আনবো, তোকে সুন্দর করে সাজিয়ে দিব। তিতলিও তার কথার সাথে তাল মিলিয়ে বলল, হ্যাঁ রে জেনি, চল আপুর জন্য মেকআপ বক্সটা নিয়ে আসি। বলে উঠতে লাগলো। জোনাকি ভ্রু গুটিয়ে তাদের কাণ্ড দেখছিল এতক্ষণ। কোনো না কোনো ঘাবলা আছে বুঝতে পেরেছে সে, না হলে নিম পাতা কি করে মিষ্টি হয়। জোনাকি তাদের থামিয়ে দিয়ে বলল, দাঁড়া, কি হয়েছে তোদের? তিতলি বলল, কি আর হবে, কিছু হয়নি তো, আমরা তো তোকে একটু আদর করে সাজিয়ে দিতে চাচ্ছিলাম। জোনাকি বলল, লাগবে না আমার সাজা, তোদের কি চাই সেটা বল। তিতলি বলল, হি আপু, তুইও না সব বুঝে যাস, আসলে একটা ব্যাপারে কথা বলতে এসেছিলাম। জোনাকি বলল, কি ব্যাপারে? জেনি উৎসাহ নিয়ে ছটপট বলতে লাগলো, আসলে আপু, ওই যে কিছুক্ষণ আগে তুই বসার ঘরে গেলি, সেখানে একটা নতুন অতিথি ছেলে ছিল, ওর ব্যাপারে। জোনাকি ভ্রু গুটিয়ে তাকালো জেনির দিকে, তার বুঝতে সময় লেগেছে তারা যে স্নিগ্ধর কথা বলছে। বুঝতে পেরে বিরক্তে ভ্রু কুচকে গেল। জোনাকি সেখান থেকে উঠে দাঁড়ালো আর বলল, শুন, আমি কোনো অতিথি ছেলেকে চিনি না, ওখানে গিয়েছিলাম নাস্তা দেওয়ার জন্য, নাস্তা দিয়ে চলে এসেছি। বলে গটগট পায়ে ঘর থেকে বেরিয়ে গেল সে। জেনি মুখ বাঁকালো জোনাকির যাওয়ার দিকে তাকিয়ে আর বলল, দেখেছিস এই মেয়ের কত দাম, আমরা দেখেনি মনে করেছে। তখন ওই মেহমানগুলো তার সামনে কথা বলছিল, আর সে কিনা চেনেই না। বিরক্তকর। তিতলি বলল, আচ্ছা কুল ডাউন, আরে ওরা ভাইয়ার বিয়েতে থাকবে তো তখন জেনে নিতে পারবো কিউট ছেলেটার কথা। এখন চল আর একটু লিপস্টিক লাগিয়ে আসি। বলে তিতলিকে জেনি টেনে টেনে নিজের ঘরের দিকে নিয়ে যেতে লাগলো। জোনাকি ঘর থেকে বেরিয়ে তত্ত্ব রাখার ঘরটাই গেল। কিছুক্ষণ বাদে কনেপক্ষদের বাড়িতে তত্ত্ব পাঠানো হবে, এমনিতেই দেরি হয়ে গেছে, তাই সে সবটা ঠিকঠাক আছে কিনা দেখে নিচ্ছিল, আর হাতে থাকা খাতায় দেখে মিলিয়ে নিচ্ছিল। তখন ঘরের দরজাটা খোলার আওয়াজ শুনে সেদিকে ফিরে তাকালো। দরজার সামনে স্নিগ্ধকে দেখে অবাক হয়ে আর সাথে সাথে অস্বস্তিতে পড়ে গেল। স্নিগ্ধ দরজা পেরিয়ে ঘরটাতে ঢুকে পড়লো। দৃঢ়কণ্ঠে বলল, কি অবস্থা তোমার? জোনাকির বলতে ইচ্ছে করলো, ভালো নেই আমি স্নিগ্ধ ভাই, সত্যিই ভালো নেই, কষ্ট পাচ্ছি অনেক, ভেতরের দহনটা প্রতিনিয়ত জ্বালিয়ে ছাড়ছে আমাকে। কেন আমাকে ফেলে চলে গিয়েছিলেন বলুন না স্নিগ্ধ ভাই? কিন্তু পারলো না বলতে, তাই মাথা নিচু করে আস্তে করে বলল, জি ভালো আছি, আপনি এখানে? স্নিগ্ধ বলল। নীরব বলল, এখানে কোন এক রুমে আমার লাগেজ রেখেছে, খুঁজতে খুঁজতে এই রুমটাই চলে এসেছি। জোনাকি বুঝলো তার সবটাই কাকতালীয়, সে প্রত্যুত্তরে কিছু বলল না। স্নিগ্ধকে পাশ কাটিয়ে দরজার সামনে আসলো, তারপর পিছন ফিরে বলল, আসুন আমি দেখিয়ে দিচ্ছি। বলে সে এগিয়ে গেল। স্নিগ্ধ তার পিছনে গেল। জোনাকি একটা ঘরের সামনে গিয়ে দরজাটা খুলে দিল, আর কাউকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে সেখান থেকে মাথা নিচু করেই চলে আসলো। স্নিগ্ধ ভ্রু গুটিয়ে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে ঘরটায় ঢুকে পড়লো। এই ঘরটায় নীরব থাকতো। সে সকালে বলেছিল তার কোনো এক বন্ধু আসবে পরিষ্কার করিয়ে দিতে, তাই কিছুটা আন্দাজ করে জোনাকি ঘরটা গোছালো এবং দেখতে পেল একটা মাঝারি আকারের কালো রঙের লাগেজ, যেটার উপরে সাদা রং দিয়ে এস লিখা, তাই বুঝলো এটাই স্নিগ্ধর লাগেজ। জেনি আর তিতলি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দেখছিল আর রাগে ফেটে পড়ছিল। জেনি মুখ ভেঙিয়ে বলল, দেখেছিস তিতলি, তোর সৎ বোন তোকে কতটা হিংসা করে, সে জানে ছেলেটার পরিচয় দিলে আমরা তাকে পটিয়ে ফেলবো আর সে তো কিছুই করতে পারবে না, তাই তো আমাদের কেমন করে বললো সে চেনেই না তাকে। তিতলি এমনিতে একটু রেগেছিল, আর জেনির কথা যেন সে আগুনে ঘি ঢালার মতো ছিল। রাগে কিরমির করে বলল, দাঁড়া দেখাচ্ছে মজা, মাকে আজ বলে এই মেয়েকে শায়েস্তা করবো। বলেই বাঁকা হাসলো জেনি, ভ্রু গুটিয়ে তাকালো তার দিকে, পরক্ষণেই হাসলো শয়তানি হাসি।
স্নিগ্ধ একটা হলুদ রঙের কারুকাজ করা পাঞ্জাবি পরে সিঁড়ি দিয়ে নামছিল কারোর সাথে কথা বলতে বলতে, আর এদিকে নিচতলায় থাকা মেয়েগুলো তাকে চোখ দিয়ে গিলে খাচ্ছিল আর একে অপরের সাথে ফুসুর ফুসুর করছিল। যেমন সুন্দর তেমন লম্বা সুদর্শন যুবক, তাকিয়ে থাকাটাই স্বাভাবিক। তখন কেউ অনেকটা জোরেই ডাক দিল, ওই স্নিগ্ধ। ডাকতে ডাকতে রায়ান এগিয়ে আসলো স্নিগ্ধর দিকে। স্নিগ্ধ ফোনে কথা বলতে বলতে সেদিকে তাকালো। রায়হানকে দেখে একটু করে হাসলো, তারপর ফোনের অপর পাশের জনকে বিদায় দিয়ে সে নিজেও এগিয়ে গেল তার দিকে। তারপর বলল, দোস্ত হোয়াটসঅ্যাপ। স্নিগ্ধ বলল, এই তো ভালো আছি, তোর কি অবস্থা? রায়হান নিজের সুন্দর সুন্দর চুলগুলোকে হাত দিয়ে পেছনে ঠেলে দিয়ে ভাব নিয়ে বলল, আই এম অল ওকে ইয়ার, কিন্তু তুই দেখছি কানাডার মানুষদের সাথে থেকে একেবারে কানাডার মানুষদের মতো ফর্সা হয়ে গিয়েছিস। স্নিগ্ধ বলল, আমি জন্মগত ফর্সা, বুঝেছিস, তার জন্য কানাডার মানুষদের সাথে থাকতে হয়নি। রায়ান বলল, হো বুঝছি, আওয়ার কলেজ ক্রাশ বয়। মেকে হেসে বলল রায়হান কথাটা। তখন তাদের মাঝে উপস্থিত হলো নীরব। তারা তিনজনই কলেজ লাইফের বেস্ট ফ্রেন্ড। হয়তো অনেক বছর দূরত্ব ছিল, তবে যোগাযোগ বন্ধ হয়নি কারোর সাথে কারো। এদিকে জোনাকি পাকের ঘরে বসে এতক্ষণ শশা কাটছে। এত মানুষের শশা কাটা একটা মানুষের পক্ষে সম্ভব কিনা সে জানে না, তবে তাকে করতে হচ্ছে। এমনিতেই শাড়ি পরার কারণে অস্বস্তি লাগছিল, তার উপর পাকের ঘরে গরমের জন্য পুরো সিদ্ধ হয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে নাসরিন তাকে এই কাজ দিয়েছে। রাতে বিরিয়ানির জন্য শশা প্রয়োজন, আর কাউকে নাকি খুঁজে পাচ্ছে না, তাই জোনাকিকে করতে বলল। জোনাকিও আর প্রত্যুত্তর করতে পারেনি। সে চায়না ভাইয়ের বিয়েতে কোনো ঝামেলা হোক, তাই তো চুপচাপ সবটা মেনে নিচ্ছে। তখন পাকের ঘরে নাসরিন বেগমের বোন তসরিন অর্থাৎ জেরিনের আম্মু আসলো। তিনি মোটেও সহ্য করতে পারেন না জোনাকিকে, যেন তার জন্মের শত্রু লাগে সে। জোনাকিকে পাকের ঘরে দেখে মুখ বাঁকালেন তিনি। পানির জগ থেকে পানি ঢালতে ঢালতে বললেন, এই মেয়ে, শাড়ি পরে ঘুরছো কেন? বাপ বিয়ে দিচ্ছে না বলে এখন শাড়ি পরে শরীর দেখায় পোলা পাগল করার চেষ্টা করছো, তাই না? জোনাকির কান ঝাঁঝা করে উঠলো। কিছু বলতে ইচ্ছা করলেও সে চুপচাপ শশা কাটায় মন দিল। এখন কিছু বললেই পুরো বাড়ি মাথায় উঠিয়ে নিবে এই মহিলা। তাসরিন জোনাকিকে কিছু না বলতে দেখে কিরমির করে আবারও বলল, এই মেয়ে, তোমাকে এই শাড়ি দিল কে? হ্যাঁ, তোমার বাপ তো তোমার জন্য একটা কানা করিয়ে দেয়নি, তাহলে কোথায় পেয়েছো এই শাড়ি? কোন পুলা দিছে বলো? জোনাকি মোড়া থেকে উঠে দাঁড়ায় আর দৃঢ় কণ্ঠে বলল, আন্টি, আপনি কিন্তু বেশি বেশি বলছেন। এই শাড়ি কেন কোনো ছেলে দিতে যাবে আমায়? এটা ভাইয়া এনে দিয়েছে। বলে এক মুহূর্ত তার সামনে দাঁড়ালো না, পাশ কাটিয়ে চলে আসতে লাগলো, কিন্তু তিনি তার হাতের কবজি ধরে তাকে থামিয়ে দিলেন। জোনাকি ভ্রু গুটিয়ে তাকালো তার দিকে। তাসরিন জোনাকিকে নিজের দিকে ফিরিয়ে বলল, এই মেয়ে, মুখের উপর কথা বলা শিখেছো দেখছি। আমার বোনের জন্য এখনো ভালোভাবে বেঁচে আছো, না হলে তোমার ওই অপয়া মায়ের সাথে তোমাকে মাটিতে পুঁতে দিত, বুঝেছো? আর সেই তুমি কিনা আমার সাথে এমন করে কথা বলছো। মায়ের কথা বলায় জোনাকির বুকটা ছেদ করে উঠলো, চোখের কিনারাটা ঝাপসা হয়ে আসলো, গলা কাঁপছে, কেমন ব্যথা ব্যথা করছে। জোনাকি কোনোভাবে ঢুক গিলল আর বলল, আমি কারো দোয়ায় বেঁচে নেই, আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে বলে আমি বেঁচে আছি। আর রইল আমার মায়ের কথা, সে অপয়া নয়, তার মনে কোনো কলঙ্ক ছিল না, বরং আপনারা সবাই মিলে যা করেছেন তার সাথে সেজন্যই তাকে পৃথিবী ত্যাগ করতে হয়েছে, এটা ভুলে যাবেন না। অনেক কষ্টে কথাটা শেষ করলো জোনাকি, কিন্তু তার গালে সাপটে একটা থাপ্পড় পড়তে দেরি হলো না। নরম গালটা যেন থেতলে গেল, ব্যথায় কুকিয়ে উঠলো সে। চোখের কিনারায় থাকা পানিগুলো টুপটুপ করে পড়লো মেঝেতে। ঝাপসা চোখ নিয়ে পাশে তাকাতেই দেখলো থাপ্পড় দানকারী মানুষটা আর কেউ নয়, তারই বাবা, তার জন্মদাতা। মনে মনে তাচ্ছিল্য হাসলো। জুবায়ের ত্রাগী কণ্ঠে বলে উঠলেন, এই তোর সাহস তো কম না, বড়দের সাথে এমন করে কথা বলছিস? পাখা গজিয়েছে তোর, তাই না? তোকে আমার ঘাড়ে চেপেই চলে গেছে তোর ওই মা, আর তুই এখন আমার ঘাড়ে বসেই নাচছিস? আমার টাকা পয়সা খেয়ে আমার বাড়িতে থেকে আমার আত্মীয়দের সাথে উঁচু গলায় কথা বলিস? বলে আবারও নিজের হাতটা এগিয়ে দিলেন জোনাকিকে থাপ্পড় দেওয়ার জন্য, কিন্তু এগিয়ে নিলেও নিজের কাছে সফল হলো না। কেউ একজন তার হাতটা ধরে ফেললো। রাগ যেন তরতর করে বেড়ে গেল তার। হাত ধরা মানুষটার দিকে তাকাতেই কুচকানো ভ্রু সমান্তরাল হয়ে গেল। অপ্রস্তুত হয়ে পিছিয়ে গেলেন নিজ জায়গা থেকে। জুবাইদের হাতটা ছেড়ে দিল স্নিগ্ধ। ভ্রু গুটিয়ে জোনাকির দিকে তাকালো। জোনাকি মাথা নিচু করে মেঝের দিকে তাকিয়ে আছে, মেঝেতে টুপটুপ করে চোখের পানি পড়ছে। স্নিগ্ধ জুবাইদের দিকে তাকালো, ভ্রু গুটিয়ে গম্ভীর গলায় বলল, আঙ্কেল, এত বড় মেয়েকে মারতে কি আপনার সামান্য লজ্জা করেনি? তো ধন্যবাদ সবাইকে, প্রথম পার্টটি এই পর্যন্তই। তো গল্পটি কেমন লাগছে জানাবেন, যদি ভালো না লাগে সেটা বলে দিবেন, আর কন্টিনিউ করব না। আর যদি ভালো লাগে সেটা অবশ্যই জানাবেন, তাহলে নিয়মিত কন্টিনিউ করব। তো ধন্যবাদ সবাইকে, সবাই কমেন্টে জানাবেন, আর ভিডিওতে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা।